ধন্যবাদ মাননীয় হুইপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব এ কে মুস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম 1, নির্ধারিত সময় 12 মিনিট। ধন্যবাদ স্পিকার। জাতীয় সংসদের প্রথম বাজেট 2024 সালের 6 জুন মাননীয় অর্থমন্ত্রী শতপ্রতিকূল অবস্থার মধ্যেও প্রধানমন্ত্রীর দিক মহান সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন। এজন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় আমি গভীরভাবে স্মরণ করছি জাতীয় পার্টির প্রতিষ্ঠা চেয়ারম্যান 9 বছরের সাবেক রাষ্ট্রপতি মধু হোসেন মোহাম্মদ। তিনি আমাকে বারবার মনোনয়ন দিয়ে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়ে আমি তার কামনা করছি, জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি। আমি ধন্যবাদ জানাই চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে, যিনি আমাকে দাদুর জাতীয় মনোনয়ন দিয়ে অবহেলিত কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার দরিদ্রপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকা আপামর জনসাধারণকে, যারা বারবার ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছে। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। মাননীয় জাতীয় পার্টি নিঃসন্দেহে অতি গুরুত্বপূর্ণ জনদলীয় আকাঙ্ক্ষা ধারক। শুধু সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নয়, তৃণমূল জনগোষ্ঠীর প্রাত্যহিক জীবনের অন্যতম প্রভাবক জাতীয় বাজেট। একটা দেশের আয় ব্যয়ের ভারসাম্য হল জাতীয় বাজেট। আগামী 1 বছর দেশ কিভাবে পরিচালিত হবে তা নির্ভর করবে এই বাজেটের উপর। তাই জাতীয় বাজেট আমার কাছে একটি দিক নির্দেশনা। আমাদের স্মরণ রাখতে হবে, প্রতিটি নাগরিক, জাতিগোষ্ঠী, অঞ্চলের স্বতন্ত্র সম্মিলিত উন্নয়ন ছাড়া কোনোভাবেই জাতীয় উন্নয়ন তথা দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। এজন্য দরকার সুষম জাতীয় বিনিয়োগ পরিকল্পনা, যা হতে হবে প্রতিটি জাতিগোষ্ঠী অঞ্চলের স্বতন্ত্র বৈশিষ্ট্য ও চাহিদার নিরিখে ন্যায্য ও সামঞ্জস্যপূর্ণ। এক্ষেত্রে সংবিধানের 19-এর ক অনুচ্ছেদে বর্ণিত সুষম জাতীয় উন্নয়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থার স্মরণ রাখা দরকার। মাননীয় স্পিকার, আমি আবারও রিপিট করছি, সুষম জাতীয় উন্নয়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থার কথা স্মরণ রাখা দরকার। মাননীয় স্পিকার, প্রস্তাবিত সুবিধাভোগীদের সুবিধা রাখা হয়েছে। এতে মধ্যবিত্তরা চাপের মুখে পড়বে বলে আমার বিশ্বাস। বাজেটগুলো গরিব মানুষের পক্ষে যায়, কারণ বিভিন্ন খাতে সুবিধাভোগীদের নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি চরম চাপে রয়েছে। এ বিষয়ে সমাধানের কথা আলোকপাতও করা হয়নি, তবে কিছু আশার কথা হয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য যথাযথ দিক নির্দেশনা মাননীয় স্পিকার উচ্চ মধ্য দেশে যাওয়ার নির্ভর করছে মধ্যবিত্তের উপর। মধ্যবিত্ত যদি আমরা করতে পারবো তা নির্ভর করে প্রস্তাবিত বাজেটে। আমাদের দেশ বিদেশি বহুজাতিক সিগারেট কোম্পানি ভরে গেছে। এবারে বাজেটে নিম্ন স্তরের সিগারেটের শলাকার শুল্ক সামান্য বৃদ্ধি করা হয়েছে। আমি মনে করি তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সুরক্ষা, রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে বাজেটের নিম্ন স্তরের সিগারেটের মূল্য আরও বৃদ্ধি করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। রাষ্ট্রের কাছে স্বাস্থ্য সেবা পাওয়া প্রত্যেক নাগরিক সাংবিধানিক অধিকার। সংবিধানের 18(1) অনুচ্ছেদ অনুযায়ী সরকার দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে। দেশের সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি খুবই নাজুক। বহুমুখী সমস্যায় জর্জরিত স্বাস্থ্য খাত, সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সবখানে দুর্নীতি অব্যবস্থা বিরাজমান। স্বাস্থ্য খাতে বছরে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে দেশের মানুষ। সরকারি বরাদ্দকৃত টাকা কিভাবে ব্যবহার হচ্ছে, কে তদারকি করছে, তার কোনো খোঁজ নেই। আর এসব কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। অনেক সময় দেখা যায় ভুয়া ডিগ্রিধারী ডাক্তার দ্বারা হাসপাতাল কিংবা ক্লিনিকে চিকিৎসা সেবা পরিচালিত হচ্ছে, এবং চিকিৎসা নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে। চিকিৎসা সেবা একটি মহান পেশা। মানুষ আল্লাহর পরে ডাক্তারকে বিশ্বাস করে। এই পেশার মূল কথা হচ্ছে মানুষ এবং জীব সেবা করা। কিন্তু দেখা যাচ্ছে গুটি কয়েক চিকিৎসকের কারণে এই মহান পেশার মর্যাদা ভুলুণ্ঠিত হচ্ছে। আমি মনে করি স্বাস্থ্য খাতে শৃঙ্খলা সেবার মনোভাব ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। গোটা স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে ঢেলে সাজানো উচিত বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, মেগা প্রকল্প বলতে আমরা যেটা বুঝি,
বিপুল অর্থ ব্যয়ের মাধ্যমে অর্থনীতি, পরিবেশ এবং সমাজের উপর দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারকারী বড় বড় উন্নয়ন প্রকল্প। বর্তমানে সরকার বিভিন্ন মেগা প্রকল্পের কাজ হাতে নিয়েছেন। ইতিমধ্যে অনেকগুলো মেগা প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এসব মেগা প্রকল্প বাস্তবায়নে ব্যয়ের অর্থ বিভিন্ন দেশ ও সংস্থা থেকে ঋণ নেওয়া হয়ে থাকে, যদিও পরোক্ষভাবে ঋণকৃত অর্থের বিশাল একটি অংশ বাইরেই চলে যাচ্ছে। তার কারণ, প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য যেসব দক্ষ জনবল প্রয়োজন তা আমাদের দেশে নেই। ফলে বাইরের দেশের অভিজ্ঞ শ্রমিকগণ এসে এসব কাজ সম্পাদন করে। মাননীয় স্পিকার, আমি মনে করি আমার দেশে তরুণ শিক্ষিত সমাজ দ্বারা বড় ধরনের মেগা প্রকল্প করানো সম্ভব। আমাদের শিক্ষার নীতি নির্ধারকেরা যদি এই তরুণ সমাজকে একটি মেগা প্রকল্প হিসেবে গ্রহণ করে তবেই সম্ভব। বর্তমানে আমরা দেখতে পাই শিক্ষা খাতে কতটাই অবহেলিত। এই খাত খুব বেশি একটা বিনিয়োগ হয় না। জাতীয় বাজেটের 10 থেকে 12% উপরে এই খাতে বিনিয়োগ হয় না বললেই চলে, যার ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের মেধা বিকশিত করার মতন পর্যাপ্ত সুযোগ সুবিধা ও পরিবেশ পায় না। পত্রিকার পাতা খুললেই দেখতে পাই দেশের উচ্চশিক্ষিত মেধাবীদের একটি বৃহৎ অংশ দেশের বাইরে পাড়ি জমাচ্ছে, যার ফলে দেশটাকে একটা সময় মেধাশূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা একটি শিক্ষিত সমাজের জন্য এখনই কিছু করতে না পারি, ভবিষ্যতে আমাদের জন্য কল্যাণকর হবে না। মাননীয় স্পিকার, বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাশ করা 60% বেশি শিক্ষার্থী বেকার। শৈশবে উজ্জ্বল স্বপ্ন নিয়ে বেড়ে ওঠাও এসব শিক্ষার্থীর দিন কাটে এখন হতাশায়। চাকরির পত্রিকাগুলোতে কিছু চাকরির খবর থাকলেও তা ভাগ্যে জোটে না। এসব চাকরির অধিকাংশ পদ পূরণ হয় স্বজনপ্রীতি এবং অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে। ফলে সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত ছেলেটি স্বপ্নের চাকরি পাওয়া স্বপ্নেই থেকে যায়। তাদের কেউ কেউ দেশে যোগ্যতা অনুযায়ী চাকরি না পাওয়ায় বিদেশি শ্রমিক হিসেবে পাড়ি জমাচ্ছে। জীবিকার তাগিদে আমি অনুরোধ করব দেশের নীতি নির্ধারকদের এসব শিক্ষিত বেকারদের নিয়ে ভাবার। সরকার মেগা প্রকল্পের মধ্যে বিভিন্ন উন্নয়ন করছে বটে, কিন্তু শিক্ষার উন্নয়ন হচ্ছে কম। সরকারকে বিভিন্ন মেগা প্রকল্পের মতো শিক্ষা খাতে মেগা প্রকল্পের আওতায় নিয়ে ভবিষ্যৎ শিক্ষিত তরুণদের নিয়ে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ নির্মাণ করার জন্য। মাননীয় স্পিকার, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ বলেছিলেন, মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর হতেই মুক্তিযোদ্ধাদের জন্য উন্নয়ন নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছেন। আমি সরকারের এই পরিকল্পনাকে স্বাগত জানাই। তবে মাননীয় স্পিকার, মুক্তিযোদ্ধারা যদি সর্বকালে সর্বশ্রেষ্ঠ সন্তান হয়ে থাকে তাহলে তাদের সম্মানী ভাতা এত কম কেন? তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে অনুরোধ রাখতে চাই, মুক্তিযোদ্ধাদেরকে সম্মানী ভাতা দেওয়ার হয় যেন আরো দ্বিগুণ করে। মাননীয় স্পিকার, জাতীয় পার্টির রাজনীতির মূল মন্ত্র হচ্ছে শান্তি, সমৃদ্ধি, সংস্কার, উন্নয়নের ধারা। প্রবর্তনের মাধ্যমে দেশকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নেওয়া। গণতন্ত্রের সুষ্ঠু বিকাশের জন্য জাতীয় পার্টি সর্বদাই প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার ছিল এবং থাকবে। দেশে সুস্থ রাজনীতির ধারা প্রবর্তন ও পারস্পরিক শ্রদ্ধাবোধ ফিরিয়ে আনার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতে জাতীয় পার্টি বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, আপনি অবগত আছেন যে উত্তরাঞ্চলে অত্যন্ত অবহেলিত জনপদের একজন জনপ্রতিনিধি আমি। আমার নির্বাচনী এলাকা কুড়িগ্রাম জেলার এলাকার পিছনে পশ্চাৎপদ হওয়ার কারণ আমি প্রধানত নদী ভাঙন। প্রতি বছর নদী ভাঙনের ফলে হাজার হাজার মানুষ বসত ভিটা বাড়ি আবাদি জমি নদীগড়ে বিলীন হচ্ছে এবং ভূমিহীন মানুষগুলো নদীর তীরেই মানবত জীবনযাপন করছে। এক বুক আশা নিয়ে নদীর পাড়ে দীর্ঘদিন থাকেন শুধুমাত্র চর জেগে ওঠার আশায়। হয়তোবা তার জমি ফেরত পাবে এই আশায় তারা মানবত জীবন করেন। কুড়িগ্রাম জেলাকে নদী ভাঙনের হাত থেকে মাননীয় পানি মন্ত্রীকে দৃষ্টি কামনা করছে। মাননীয় স্পিকার, আমার এলাকায় একটি স্থল শুধু পণ্য এবং রপ্তানি হয়ে থাকে। কোন ব্যবসায়ীরা নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে।
অনতিবিলম্বে ইমিগ্রেশন চালু করে ব্যবসায়ীদের সুযোগ সুবিধা আনার জন্য মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। নির্বাচনে খণ্ড বিখণ্ড করেছে দুধকুমার, গঙ্গাধর দুধকুমার সহ প্রায় 8টি নদী, বিশেষ করে নাগেশ্বরী উপজেলার 4টি, উপজেলার একটি ইউনিয়ন অত্যন্ত অবহেলিত। চারিদিকে নদী বেষ্টিত হওয়ায় কোনো সমস্যা হলে আইন শৃঙ্খলা বাহিনী সঠিক সময়ে ঘটনাস্থলে যেতে পারত না। বর্তমান সরকারের 1996 এবং 2001 মেয়াদে এখানকার সার্বিক দিক বিবেচনা করে 5টি ইউনিয়নকে নিয়ে একটি নতুন থানা স্থাপন করেছেন। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা অনেকটা সহজ হয়েছে। মাননীয় স্পিকার, নাগেশ্বরী উপজেলার 4টি ইউনিয়ন এবং ভুরুঙ্গামারী উপজেলার একটি ইউনিয়ন নিয়ে যে পাচাঘাটা ইউনিয়ন নামে যে পুলিশ থানাটি স্থাপন করা হয়েছে, এই পুলিশ থানাটি এখন নাগেশ্বরী উপজেলা এবং ভুরুঙ্গামারী উপজেলার একটি ইউনিয়ন নিয়ে যে 5টি ইউনিয়ন, সেই ইউনিয়নের মানুষের প্রাণের দাবি হয়েছে এই উপজেলাটাকে পূর্ণাঙ্গ উপজেলা করা। আমি এই মহান সংসদে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে একান্তভাবে অনুরোধ করছি, এই 5 ইউনিয়নের মানুষকে উপজেলা সুবিধা দেওয়ার জন্য পাচাঘাট থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরিত আমাদের জনগোষ্ঠীকে সম্মানিত করবেন, এই আহ্বানটাকে শেষ করছি। খোদা হাফেজ।